ভারতের সবথেকে বড় বৈদিক মন্দির বর্তমানে পশ্চিমবঙ্গের মায়াপুরে, যেখানে মানুষ রাধাকৃষ্ণের অলৌকিক দর্শন ও শান্তির খোঁজে যায়। হ্যাঁ, মায়াপুর এলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আর এই মায়াপুরেই পাওয়া যায় ভারতের সবথেকে সস্তা রুম, তাও আবার মন্দিরের একদম পাশেই। তাই আপনি যদি মায়াপুর ঘোরার প্ল্যানিং করছেন, তাহলে এই ভিডিওটির তথ্যগুলো আপনার অবশ্যই কাজে লাগবে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, সব কিছু ডিটেলসে বলবো এই ভিডিওতে। তাই শুরু থেকে শেষ অবধি দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সর্বপ্রথম বলি, মায়াপুর যাবেন কিভাবে। মায়াপুর যেতে গেলে সবথেকে সহজ উপায় হলো ট্রেন। আপনি যদি শিয়ালদা দিক থেকে আসেন, তাহলে আপনি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে চলে আসুন কৃষ্ণনগর সিটি জংশন। এবার সেখান থেকে টোটো বা অটো করে জনপ্রতি 30 টাকার বিনিময়ে চলে আসুন স্বরূপগঞ্জ ফেরিঘাট। ফেরিঘাট থেকে এবার নৌকো বা লঞ্চে করে 3 টাকা বা 5 টাকার বিনিময়ে পৌঁছে যান মায়াপুর। বা আপনি হাওড়া বা কাটোয়া থেকে ট্রেনে করে চলে আসুন নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। এবার সেখান থেকে টোটো বা অটো ধরে জনপ্রতি 30 টাকার বিনিময়ে চলে আসুন নবদ্বীপ ফেরিঘাট। এটি হলো নবদ্বীপ ফেরিঘাট। আর এখান থেকে আপনি নৌকা বা লঞ্চে করে মায়াপুর পৌঁছাতে পারবেন। এখানে বলে দিই, যারা নৌকায় যেতে চান তাদের জনপ্রতি 5 টাকা করে টিকিট কাটতে হয়, আর লঞ্চে যেতে হলে 10 টাকা করে টিকিট কাটতে হয়। তারপর সেখান থেকে নৌকো করে বা লঞ্চে করে চলে আসুন মায়াপুর। অবশ্যই টিকিট কেটে তবেই পারাপার হবেন, কারণ আপনি যখন মায়াপুরে নামবেন তখন ওখানে সবার টিকিট চেক হয়। এবার মায়াপুরে নেমে সেখান থেকে টোটো ধরে জনপ্রতি 10 টাকার বিনিময়ে চলে আসতে পারেন মায়াপুর মন্দিরের সামনেই। বা আপনি 10 মিনিট হেঁটে এলেই চলে আসবেন মন্দিরের মেন গেটের সামনে। যদি আপনি টোটো ধরে আসতে চান তাও আসতে পারেন, বা যদি আপনি হেঁটে আসতে চান তাও আসতে পারেন। এবার মায়াপুর তো চলে এলেন, এবার কি করবেন? এবার আপনার প্রথম কাজ হবে ভোগের কুপনটা কেটে নেওয়া। এখানে অনেকগুলো ভবন আছে যেখানে ভোগের কুপন পাওয়া যায়, দামও আলাদা আলাদা। আপনি চাইলে সুলভ ভোজনালয়ের কুপন কাটতে পারেন। এই সুলভ ভোজনালয়ে সব থেকে কম টাকায় দুপুরের খাবার পাওয়া যায়। মাত্র 40 টাকায় এখানে খাবার খেতে পারেন। খাবারের মানও বেশ ভালো, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভোজনালয়। তবে একটা কথা বলে দিই, দুপুরের খাবারের জন্য 12টার আগেই কুপন কাটতে হবে, নইলে কুপন কিন্তু পাবেন না। আর কুপন কাটা হয়ে গেলে সেটা কিন্তু রিফান্ড হয় না, বা আপনি যদি মনে করেন খাবারটা পার্সেল করে নিয়ে যাবেন তাও কিন্তু হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়া আছে ফ্রি ভোজনালয়, মানে মায়াপুর অন্নদান কমপ্লেক্স। মন্দিরের পেছন দিকেই এই অন্নদান কমপ্লেক্স। এখানে আপনি সারা দিনে প্রায় সব সময়ই খাবার খেতে পারবেন একদম বিনামূল্যে, সকাল 9টা থেকে সন্ধ্যা অবধি। তবে একটু লাইনে দাঁড়াতে হবে। আর যেহেতু এখানে ফ্রিতে খাবার পাবেন, তাই রিকোয়েস্ট করব খাবার খাওয়ার পর এখানে দান বক্সে কিছু টাকা অন্যের ভোজনের জন্য অন্তত দান করে আসবেন। সেটা আপনার যেমন সামর্থ্য সেরকম দান করবেন। তাছাড়া এখানে অনেক হোটেল তো আছেই, চাইলে সেখানেও খেতে পারেন সুলভ মূল্যে। এবার বলি, মায়াপুর গিয়ে থাকবেন কোথায়। ভারতের সব থেকে সস্তা থাকার জায়গা যদি কোথাও আছে, তবে সেটা মায়াপুরে। হ্যাঁ, ঠিকই বলছি। কেন বলছি শুনুন তাহলে। এখানে গৌরাঙ্গ কুটিরে 100 টাকার বিনিময়ে রুম পাওয়া যায়, তাও আবার একটা রুমে 5 জন থাকতে পারবেন।
হ্যাঁ, ঠিক শুনেছেন, 5 জন। তবে বলে দিই, গৌরাঙ্গ কুটিরে থাকতে হলে আপনাকে ওইখান থেকে আরেকটু দূরে নিত্যানন্দ কুটির আছে, সেখান থেকে গৌরাঙ্গ কুটিরের বুকিং করে আসতে হবে। ওখানে গিয়ে বলবেন গৌরাঙ্গ কুটিরের রুম নেবেন। রুম বুকিংয়ের জন্য অবশ্যই আধার কার্ড নিয়ে যাবেন, তাহলে ওইখান থেকেই আপনি রুম বুক করতে পারবেন। এবার ভাবুন, 100 টাকায় 5 জন থাকলে জনপ্রতি রুম ভাড়া পড়ছে মাত্র 20 টাকা। তাহলে বুঝতে পারলেন তো কেন বললাম সব থেকে সস্তা। মাত্র 20 টাকার বিনিময়ে 24 ঘন্টা থাকতে পারছেন এখানে। এর থেকে সস্তা রুম ভারতের আর অন্য কোথাও তীর্থস্থানে আছে বলে মনে হয় না। তবে এখানের ঘরগুলো কিন্তু পাকা বাড়ি নয়, বেড়া দেওয়া ও টিনের ছাউনিযুক্ত। তবে ভেতরে সিলিং ফ্যানের ব্যবস্থা আছে ও শোবার জন্য কাঠের তক্তা আছে, সাথে বালিশ, চাদর এসবও দেওয়া থাকে। আর এখানে বাথরুম আর স্নানাগারটা কমন পাবেন, মানে পার্সোনাল বাথরুম পাবেন না, তবে সেটা ছেলেদের আলাদা ও মেয়েদের আলাদা। আমার মতে আমাদের মতো গরিব ও মধ্যবিত্ত মানুষদের জন্য এটা একটা খুব ভালো অপশান। আর এত কম টাকায় এর থেকে বেশি কিছু আশা করা যায় কি, আপনারাই বলুন। এছাড়া যে ভবনগুলো আছে, যেমন গদা ভবন, নামহট্ট ভবন, গীতা ভবন, এইসব ভবনগুলিতেও আপনি রুম বুক করতে পারেন, তবে খরচাটা তুলনামূলক একটু বেশি হতে পারে। এছাড়া তো বিভিন্ন হোটেল রয়েইছে, চাইলে সেখানেও থাকতে পারেন। এবার বলি, এতক্ষণ যা বললাম, মানে মায়াপুর আসা, ভোজনের কুপন কাটা আর রুম বুক করা, এগুলো কিন্তু আগে ভাগেই সেরে ফেলতে হবে, মানে যত তাড়াতাড়ি সম্ভব। ধরুন আপনি সকাল 11টার মধ্যে যদি মায়াপুর পৌঁছে যান, তাহলে 12টার আগেই কুপন কেটে নিলেন। তারপর দুপুর 1টার মধ্যে রুমটাও বুক করে নিলেন। এবার রুম বুক করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসুন সেই ভোজনালয়ে যেখানে আপনি কুপন কেটেছিলেন। এবার সেখানে দুপুরের খাবারটা সেরে আবার রুমে ফিরে আসুন। আর যদি আপনার কুপন কাটা না থাকে, তাহলে বাইরের হোটেল থেকে খেয়ে নিতে পারেন। এটি সুলভ ভোজনালয়, আর আমি এই সুলভ ভোজনালয়েরই কুপন কেটেছিলাম। এখানে খাবারের বন্দোবস্ত খুবই ভালো। আর এই যে বড় হলটি দেখছেন, এরকম 2টি পরপর হল আছে। যখন বেশি ভক্ত সমাগম হয় তখন 2টি হলেই খাবার পরিবেশনা করা হয়। আর এখানে হাত ধোয়ার জন্য এই যে দেখছেন ভালো বন্দোবস্ত আছে। মানে এখানেই কিন্তু সব থেকে কম টাকায়, অর্থাৎ 50 টাকাতেই আপনি খেতে পারবেন। আপনারা মায়াপুর গেলে অবশ্যই সুলভ ভোজনালয়ে একবার কুপন কেটে দেখতে পারেন। খাবার অত্যন্ত সুস্বাদু, আমি নিজে খেয়ে এসেছি, তাই আপনাদের বলতে পারছি। এবার বিকেল 4টের সময় বেরিয়ে পড়ুন মায়াপুরের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য আপনি টোটো রিজার্ভ করতেই পারেন, কিন্তু আমি বলবো যদি আপনি হাঁটতে সক্ষম তাহলে হেঁটে ঘুরুন। পুরো বিকেলবেলা আছে আপনার হাতে। প্রথমেই সোজা চলে আসুন এই মায়াপুর নবদ্বীপ ফেরিঘাটের কাছে, এই মেন রোডে। এবার এখান থেকে ইস্কন মন্দির যাবার এই যে সোজা রাস্তা, এই রাস্তার 2 ধারেই রয়েছে সমস্ত মন্দিরগুলো। আমি স্ক্রিনে ছবি দিয়ে রাখলাম, দেখে নিন। এবার একটা একটা করে মন্দিরগুলো পরিদর্শন করুন। মায়াপুর সাইট সিনিংটা শুরু করুন জগতের নাথ প্রভু জগন্নাথ দর্শনের মাধ্যমে। মায়াপুর ফেরিঘাট থেকে উঠেই যে 3 মাথা রাস্তাটা রয়েছে, অর্থাৎ যেখানে মায়াপুর থেকে বামনপুকুরের দিকে যাবার বাসগুলো দাঁড়িয়ে থাকে, তার কাছেই রয়েছে এই জগন্নাথ মন্দির। এর ঠিক বাম পাশেই রয়েছে রাধা কৃষ্ণের একটি মন্দির। এরপর একটু এগিয়ে বাম দিকে পড়বে জাহ্নবী কুঞ্জ আশ্রম। অনেকেই এই জায়গাটিকে ট্রি হাউস বলেই চেনেন। হ্যাঁ, এখানেই দেখতে পাবেন বড় বড় গাছের মধ্যে সুন্দর সুন্দর ঘর। জায়গাটি অনেকটাই বড়, দেখার অনেক কিছু আছে, পার্কও আছে। সাথে এই পার্কে বসে আপনি গঙ্গা নদীর অপরূপ সৌন্দর্যের উপভোগও করতে পারেন। এবার এই জায়গাটা ঘোরা হয়ে গেলে তারপর আবার আপনি মেন রোডে চলে আসুন। এবার আবার একটু এগোলেই আপনার ডান দিকে পড়বে শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ। এরপর শ্রী কৃষ্ণ চৈতন্য মঠ, তারপর পাবেন শ্রী চৈতন্য ভাগবত মঠ।
তারপর শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এখানে দিল্লির লোটাস টেম্পলের মতো নতুন একটা মন্দির দেখতে পাবেন, যেটি নতুন তৈরি হচ্ছে। এটি মায়াপুরের নতুন আরেকটি আকর্ষণ হতে চলেছে। এই লোটাস টেম্পলের ভেতরটা কিন্তু খুবই সজ্জিত আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটা দেখানো গেছে সেটাই দেখালাম। জায়গাটিও কিন্তু অনেকটাই বড়, অবশ্যই ভালো করে ঘুরে দেখবেন। এখানেই দর্শন করতে পারবেন বৃন্দাবনের আদলে তৈরি করা শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত তোলার দৃশ্য। এছাড়া মন্দিরের পেছন দিকে রয়েছে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড, যেখানে আপনি অনেক বড় বড় মাছেদের দেখা পাবেন। মাছগুলো আসলেই অনেক বড়, এদের দেখলে এখানেই বসে বসে এই দৃশ্য দেখতে মন চাইবে আপনার। এই যে কুণ্ডগুলো দেখছেন, এই কুণ্ডগুলোতে কিন্তু অনেক বড় বড় মাছেদের দেখা পাবেন, অবশ্যই সেটা দেখবেন। এটি কিন্তু ওই মন্দিরেরই আরো অন্য একটা দিক। এই সাইডটা অবশ্যই ঘুরে যাবেন, এক সাইড ঘুরে চলে যাবেন না। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, বাগানটা খুবই সুন্দর, সাথে শ্রীকৃষ্ণের মূর্তি, তার লীলা খেলার যে চিহ্ন সেটাও এখানে রয়েছে। এবার এই জায়গাটি ঘোরা হয়ে গেলে এই জায়গা থেকে আরেকটু এগিয়ে দেখতে পাবেন শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মঠ। তারপর সোজা চলে আসুন মায়াপুর ইস্কনের নতুন চন্দ্রোদয় মন্দিরের সামনে। এবার সন্ধ্যা থেকে রাত অবধি চন্দ্রোদয় মন্দির চত্বর, শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির ও রাধা মাধব মন্দির এগুলি ঘুরে দেখুন। এই চন্দ্রোদয় মন্দিরটি হচ্ছে ভারত তথা বিশ্বের সব থেকে বড় বৈদিক মন্দির। এই মন্দিরটি এতটাই বড় যে এখানে একসাথে 10,000 ভক্ত নামগান করতে পারবে। আর মেন রোড থেকে এই যে গেট, এই গেট দিয়ে ঢুকলেই বাম দিকে পেয়ে যাবেন একটি কুটির, যেখানে বহুদিন ধরে হরিনাম সংকীর্তন হয়ে আসছে অখণ্ডভাবে। অর্থাৎ এই সেই জায়গা যেখানে সব সময় হরিনাম সংকীর্তন হন, মানে 24 ঘন্টায়। আর এর সামনেই বৃহত্তম চন্দ্রোদয় মন্দির। আর বাম পাশ দিয়ে গেলে রাধা মাধব মন্দির পাবেন, আর ডান পাশ দিয়ে গেলে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির পাবেন। এই মন্দিরগুলোতে ফোন নিয়ে ঢুকতে পাবেন না। ফোন, চটি, জুতো এসব অবশ্যই কাউন্টারে জমা করে রাখবেন। এই জায়গাটি হচ্ছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির ও নতুন তৈরি হওয়া ইস্কন মন্দিরের ঠিক মাঝের জায়গাটা। এই যে বাম পাশে দেখছেন নতুন তৈরি হওয়া যে ইস্কন মন্দিরটা হচ্ছে সেইটি, আর ডান পাশে শ্রীল প্রভুপাদ মন্দির আছে, আর সাইডে একটি ফোয়ারা আছে। ওই সামনে রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি, এই যে ফোয়ারাটি দেখতে পাচ্ছেন। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, আপনি বিকেল দিকে এই জায়গায় এসে একটু বসে একটু সময় কাটাতে পারেন। আর রাত্রের দিকেও এই ফোয়ারা চালু থাকে, আর রাত্রের দিকেও লাইটিং এর জন্য এই জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর লাগে। আর এই জায়গাটা হচ্ছে শ্রীল প্রভুপাদ সমাধি মন্দিরের প্রবেশ পথ।
এই যে দেখুন, পুরুষদের লাইন আলাদা আর মহিলাদের লাইন আলাদা। আর এর সামনেই আপনি পেয়ে যাবেন জুতো রাখার জায়গা ও মোবাইল রাখার জায়গা। এখানে ফ্রি শুজ স্ট্যান্ড রয়েছে, অর্থাৎ আপনাকে শুজ রাখার জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু আপনি যদি মোবাইল রাখেন তাহলে টাকা লাগবে। এই শ্রীল প্রভুপাদ মন্দিরে যখন আপনারা প্রবেশ করবেন, মনে রাখবেন এখানে কিন্তু চটি, জুতো, মোবাইল, ক্যামেরা কোনো কিছু এলাও নয়। তাই আপনাকে হোটেল রুমে রেখে আসতে হবে, নইলে ওইখানে যে কাউন্টার সেখানে রেখে আসবে। এটি হচ্ছে মায়াপুরের যে নতুন মন্দির তৈরি হচ্ছে তার উল্টো দিকের রাস্তাটা। এই রাস্তা দিয়ে আপনি রাধা মাধবের মন্দিরও যেতে পারেন। আর যদি আপনারা নিত্যানন্দ কুটির, গৌরাঙ্গ কুটির বা মায়াপুর গৌশালা যেতে চান, তাহলে কিন্তু আপনাদের এই রাস্তা থেকেই যেতে হবে। এখানে আরও একটা কথা বলে দিই, সন্ধ্যার দিকে রাতের খাবারের কুপনটা কেটে রাখবেন। রাতের খাবার কিন্তু শুধুমাত্র গদা ভবন ও গীতা ভবনেই পাওয়া যায়, নইলে বাইরের হোটেল থেকে খেয়ে আসতে হবে আপনাকে। চলুন এবার আপনাদের দেখাই মায়াপুর মন্দির চত্বর সন্ধ্যার পর কেমন সেজে ওঠে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, মায়াপুরের বিকেলের দিকে একটা নাম সংকীর্তন বেরোয়, এটা প্রতিদিনই বেরোয়। আপনারা অবশ্যই এটা দর্শন করবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আর সবাই কিন্তু এখানে আনন্দের সহিত নৃত্য করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ফুলডোম থিয়েটার, মানে আগে নাম ছিল ফুলডোম থিয়েটার, কিন্তু এখন নামটা পরিবর্তন হয়ে গেছে। আর এখানে আপনি শ্রীকৃষ্ণের যে লীলা খেলা সেগুলো কিন্তু এখানে সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আর এটি হচ্ছে মায়াপুর মন্দিরের উল্টো দিকের যে গার্ডেন, সেটা এই যে পদ্ম ফুলের মতো দেখছেন, এগুলো হচ্ছে ফোয়ারা। এটি হচ্ছে মায়াপুরের যে মূল রাধা মাধব মন্দির ও পঞ্চতত্ত্ব মন্দির, সেইটা। ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই যেটুকু ভিডিও করতে পারলাম সেটুকুই আপনাদের দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে আবার চলে এলাম সেই জায়গায় যেখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়, অর্থাৎ দিন থেকে রাত, রাত থেকে দিন, সব সময়, অর্থাৎ 24 ঘন্টায় এখানে নাম সংকীর্তন হয়। এই যে দেখুন, এখনো হচ্ছে রাতের বেলায়। আজকের ঘোরাঘুরি শেষ হলে রাতের খাবার খেয়ে রুমে ফিরে শুয়ে পড়ুন, কারণ কাল ভোর ভোর উঠতে হবে। এবার দ্বিতীয় দিন ভোর 4টের সময় উঠে স্নানটা সেরে নিন। দেখবেন অনেকেই তখন ভোরে স্নান করতে ব্যস্ত। তারপর রেডি হয়ে চলে আসুন রাধা মাধব মন্দিরে। এই সময়ে আপনি মায়াপুরের আসল সৌন্দর্য দেখতে পাবেন। দেখবেন কত ভক্ত তারা এক জায়গায় বসে নাম গান করছে। ভোরের এই দৃশ্য দেখতে সত্যি অপূর্ব লাগে। তারপর সবার মতো আপনিও মন্দিরে প্রবেশ করে মন্দিরের যে আরতি হয় সেটা দেখে নিতে পারেন। আমি মন্দিরের সমস্ত আরতি ও সমস্ত অনুষ্ঠানের সময়সূচি দিয়ে রাখলাম, ভালো করে জেনে রাখুন। ভোর 4:30 হয় মঙ্গল আরতি, সকাল 7টায় দর্শন আরতি,
সকাল 8টায় ভাগবত পাঠ, সকাল 8:30 ধূপ আরতি, এরপর 11:45 ভোগ নিবেদন, দুপুর 12টায় ভোগ আরতি, বিকেল 4টেয় ধূপ আরতি, সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতি, সন্ধ্যা 7:30 ভগবদ্গীতা পাঠ, রাত 8:15 শয়ন আরতি, এরপর মন্দির বন্ধ হয়ে যায়। এবার ভোরের আরতি ও দর্শন সেরে কিছু ব্রেকফাস্ট করে একটা টোটো রিজার্ভ করে নিন। খরচা পড়বে 200 থেকে 300 টাকা মতো। এবার ওনাকে বলুন আপনি চন্দ্রোদয় মন্দির থেকে বামনপুকুর দিকে যাবার যে রাস্তা, এই দিকে যেসব মন্দির আছে সেগুলো ঘুরে দেখবেন। এই বামনপুকুরের দিকে বেশ কিছু মন্দির রয়েছে যেগুলি আপনারা দর্শন করতে পারেন, যেমন উদীয় মঠ, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শ্রীবাস অঙ্গন, এরকম বেশ কিছু মন্দির রয়েছে। আপনারা চাইলে এই মন্দিরগুলিও একবার দর্শন করে আসতে পারেন। সকাল সকাল এই সাইট সিনিংয়ে বেরোলে আশা করি সকাল 10টার মধ্যেই সব জায়গাগুলো ভালোভাবে ঘোরা হয়ে যাবে। এবার 10টার সময় মায়াপুর ফিরে চন্দ্রোদয় মন্দির থেকে একটু দূরে যে গৌশালা রয়েছে সেখানে চলে আসুন। আসার পথে দেখতে পাবেন অন্নদান কমপ্লেক্স। যদি আপনি গৌরাঙ্গ কুটিরে রুম বুক করেন তাহলে গৌরাঙ্গ কুটিরের সামনেই পেয়ে যাবেন এই অন্নদান কমপ্লেক্স, যেখানে সারাদিন ফ্রিতে ভক্তদের ভোজনের ব্যবস্থা করা হয়। এবার চলে আসুন গৌশালায়। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় গরু দেখতে পাবেন, যা হয়তো আপনি আগে অন্য কোথাও দেখেননি। আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কোথায় দেখেছেন। মায়াপুরের গোশালা এসে এখানের ফেমাস দই অবশ্যই খেয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, আপনি চাইলে গোশালার গরুদের সেবার জন্য কিছু টাকা দানও করতে পারেন। এখানে এতগুলো গরুর একদিনের খাওয়ার খরচা প্রায় 56,000 টাকা। মায়াপুর গোশালায় এই যে গোমাতাদের দেখছেন, এখানে কিন্তু প্রচুর সংখ্যায় গোমাতারা রয়েছেন, আর এদের থাকার জায়গাটাও বেশ সুন্দর। এটা হচ্ছে মায়াপুর গৌশালা যে পিছন দিকের যে এরিয়া সেটি। এই যে দেখুন কত বড় বড় খড়ের পালয়। এই যে দেখুন গোমাতাদের চড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে এই যে পুরো এরিয়াটা কিছু পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, যেমন এই দিকটা একটা পার্ট, এই পার্টটা পুরোপুরি ওপেন করে দিল। এখানে যত গোমাতারা আছেন সব কিন্তু একসাথে যাবে। আবার এরপরে এটা শেষ হলে আরও যে পার্টগুলো আছে সব একে একে খুলবে। আর সব কিন্তু আলাদা আলাদাভাবে ঘর করে দেওয়া হয়েছে, নিচে সিমেন্টের ঢালাই, মানে কোনো অসুবিধা নেই। আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য লোক রয়েছেন অনেক। এবার গোশালা দর্শন হয়ে গেলে রুমে ফিরে ফ্রেশ হয়ে নিন। তারপর আগের দিনের মতোই দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে নিন
এবার বিকেল 4টের সময় রেডি হয়ে চলে আসুন চন্দ্রোদয় মন্দিরের এই পাশে। চন্দ্রোদয় মন্দির ও রাধা মাধব মন্দিরের মাঝখানের যে এই রাস্তা, এই জায়গায়। কারণ এবার এই বিশাল মন্দিরের ভেতরে প্রবেশ করবেন আপনি। এখানেই দেখতে পাবেন একটি টিকিট কাউন্টার, যেখান থেকে আপনাকে 50 টাকার টিকিট কাটতে হবে। সেই টিকিট কেটে আপনি লাইনে দাঁড়িয়ে যান। বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে গেট ওপেন হয়। টাইমটার কথা অবশ্যই মাথায় রাখবেন, নইলে এই বিশাল মন্দিরের ভেতরে কি আছে সেটা ওই স্থান গিয়েও নিজের চোখে দর্শন করার সুযোগ হারাবেন। আর হ্যাঁ, প্রতিদিন এই সময়েই এই মন্দিরের প্রবেশের জন্য গেট খোলা হয়, তাই এই সময়টাই অবশ্যই এই মন্দিরের ভেতরটা দর্শন করবেন। আর যে 50 টাকার টিকিটটা আপনি কাটবেন সেটা আসলে ওই মন্দির তৈরির কাজেই লাগানো হয়। এবার ঘুরে দেখুন বিশ্বের বৃহত্তম বৈদিক মন্দির TOVP, অর্থাৎ দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় সম্ভবত 2009 সাল থেকে। এটির উদ্বোধন হবার কথা 2026 সালে, কিন্তু এখনও মন্দিরের অনেক কাজ বাকি, তাই সম্ভবত সম্পূর্ণ মন্দির উদ্বোধন হতে আরও সময় লাগতে পারে। এই মন্দির তৈরিতে খরচা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। এই মন্দিরের উচ্চতা প্রায় 350 ফুট। এই মন্দিরের একটি বিশেষ অলৌকিক ঘটনা হলো এই মন্দিরটিকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের দেখায়। সেটা আপনি মায়াপুর গেলেই বুঝতে পারবেন। যখন আপনি মায়াপুর ফেরিঘাটে নৌকা পার হবেন তখন আপনি একরকম আকৃতির দেখতে পাবেন। যখন আপনি মায়াপুর ঘাট থেকে মন্দিরের দিকে যাবেন তখন আপনি আরেক রকম আকৃতি দেখতে পাবেন। আর যখন আপনি মন্দিরের একদম কাছে পৌঁছে যাবেন তখন আরেক রকম আকৃতির দেখতে পাবেন। এই দৃশ্য দর্শন করতে গেলে অবশ্যই আপনাকে মায়াপুর যেতেই হবে। এবার এই চন্দ্রোদয় মন্দির ঘোরা হয়ে গেলে রাধা মাধব মন্দিরের পাশে যে বাগান আছে সেখানে চলে আসুন। সেখানে বসে একটু সময় কাটান। দেখবেন এত ঘোরাঘুরির পর এই স্থানে বসে যে শান্তিটা পাবেন সেটা একটা আলাদাই অনুভূতি। এবার সন্ধ্যার দিকে মন্দির চত্বর ও মন্দিরগুলো চাইলে আরও একবার পরিদর্শন করে নিন। আর কিছু কেনাকাটা করা থাকলে সেটাও এই সময় সেরে ফেলুন। এইভাবেই আপনার 2 দিনের মায়াপুর ভ্রমণ সম্পন্ন হবে। এর পরের পর্বগুলিতে থাকবে মায়াপুর গিয়ে কি কি করা আপনার একদমই উচিত নয়, কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে ও নবদ্বীপ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য। এই পর্বগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ভিডিওগুলি আমি আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার বলি মায়াপুর ঘুরতে গেলে জনপ্রতি কত খরচা হতে পারে। মোটামুটি 1000 টাকার মধ্যে আপনি 2 দিনে খুব সুন্দরভাবে মায়াপুর ভ্রমণ করতে পারেন। আর আপনি চাইলে একদিনেও ঘুরে দেখতে পারেন, কিন্তু পুরোটা দেখতে গেলে 2 দিন আপনাকে থাকতেই হবে। কারণ মায়াপুর হলো শান্তির জায়গা। আপনি যদি একটু শান্তির সহিত না ঘোরাফেরা করেন, একটু যদি বসে সময় না কাটান, একটু যদি রাধা মাধবের দর্শনে সময় না দেন, তাহলে আপনার মায়াপুর ঘোরা কি আদৌ সম্পূর্ণ? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাই হাতে সময় নিয়েই মায়াপুরে আসুন, তাড়াহুড়ো করে নয়। আর আপনার মনের মতো করে ঘুরে দেখুন এই মায়াপুর ধাম। আর বাড়ি ফেরার পথে ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থলের দিকে একটু ভালো মতো নজর রাখবেন। দুটি নদীর জলের রং সম্পূর্ণ আলাদা, বেশ সুন্দর লাগে এই দৃশ্য। আর এই মিলনস্থলেই দেখা যায় গঙ্গার বিলুপ্তপ্রায় প্রাণী গঙ্গার শুশুক। তাই নৌকো বা লঞ্চে যাওয়া ও আসার সময় ভালো করে লক্ষ্য রাখবেন 2 নদীর মিলনস্থলে। আপনার ভাগ্যে থাকলে আপনিও দেখা পাবেন এই গঙ্গার শুশুকের।